ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, আহত ম্যাজিস্ট্রেট, ফেনী সীমান্তে মাদক বিরোধী অভিযানে হামলা। মানব জমিন, কাদের মুখে আমরা গণতন্ত্রের কথা শুনি, সংসদে প্রধানমন্ত্রী। আমাদের সময়, হকার আন্দোলনের নেপথ্যে হাজার কোটি টাকার চাঁদা, নেতাদের দোকান নেই, 4 স্তরে টাকার ভাগ, পুনর্বাসনে বাধা নেতারা। সকালের খবর, ঢাকা বদলের মহাপরিকল্পনা, পদে পদে চ্যালেঞ্জ। যায় যায় দিন, ফের মাথাচাড়া দিচ্ছে জঙ্গিরা। মানব কণ্ঠ, 3 নির্বাচনকে ঘিরে কঠোর প্রস্তুতি ইসির। ভোরের কাগজ, গণপরিবহনে বিশৃঙ্খলা, রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি 1.5 লাখ, গলে স্বস্তি এনে দিল বৃষ্টি। আমাদের অর্থনীতি, বিএনপিকে হীনবল করছে দলের অভ্যন্তরীণ কোন্দল, ক্ষোভে বিক্ষোভে পুড়ছে তৃণমূল। দৈনিক দিনকাল, ব্যয় বেড়েছে আয় বাড়েনি। দৈনিক সংগ্রাম, টিআইবির গবেষণায় 9 দফা সুপারিশ, অভিবাসন প্রক্রিয়ায় 5 ধাপে 16 দুর্নীতি। দৈনিক করতোয়া, সাঁওতালপল্লীতে আগুন দেওয়া গাইবান্ধার 2 পুলিশ চিহ্নিত, আদালতে প্রতিবেদন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, poll time government, BNP changes position. The Bangladesh Today, constant endeavors are underway to restore glory of Jute, Prime Minister. Our time, JMB leader wanted for Gulshan Cafe attack, nabbed in Kolkata. Dhaka Tribune, Bangladesh concede lead after below par batting. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ একটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে সব জায়গায়। তিনি যেটি বলেছেন যে একটি মহল অনেক উন্নয়নের পরও সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এটা তো আমার মতে রাজনৈতিক বক্তব্য। উনি অবশ্যই, তার তো প্রতিপক্ষ আছে, বিপক্ষ আছে, তারা তো এটা করবে। কিন্তু আমার মনে হয় না কোনো শক্তি এতটা সবল যে বর্তমান প্রধানমন্ত্রীর জন্য একটা বাধা বা তাদের একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। যেটা ওনার খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে উনি বিরোধী দলের কথা কেবল বা বিরোধী পক্ষের কথা কেবল না বলে তিনি যদি বলতে পারেন যে এইটা কি করছে, কিভাবে করছে। সেনামহল বলতে তো মানুষ ভাববে যে উনি বিএনপির কথা বলতে। এখন এই মানুষ এই মুহূর্তে কিন্তু বিএনপি সঙ্গে ঝগড়াঝাটিটা এতটা আগ্রহী না। তাদের কাছে মনে হয় যে আরো অনেক বিষয় আছে। তো সচেতন থাকলে আমার মনে হয় আমরা সবাই পার হয়ে যাবো। আমাদের যেসব বিপদগুলো আছে সেই বিপদগুলো সবই তো সামলানোর মধ্যে, আমাদের অভ্যন্তরীণ বিপদগুলো নিয়ে আমরা চিন্তা করি। জঙ্গিবাদ ফের মাথা চাড়া দিচ্ছে, এমন শিরোনাম দেখলাম। এবং এখানে আমরা দেখছি যে জঙ্গি দমনে সারা দেশে বাড়তি গোয়েন্দা নজরদারির কথা বলা হয়েছে সংবাদে। আমরা নির্বাচনী এলাকায় জঙ্গিবাদ দমনে নির্বাচন কমিশনেরও তৎপরতার সংবাদ দেখতে পাচ্ছি। ধন্যবাদ। জঙ্গিবাদ কোনদিন তো আর এই পর্যায়ে এসে জঙ্গিবাদটা চলে যাচ্ছে না। তবে যেটা স্মরণ রাখা দরকার যে আমাদের দেশে জঙ্গিবাদের মূল ভিত্তি নেই, না থাকার ফলে যেটা হয়েছে যে জঙ্গিবাদ এরকম খুচরা খাচ্ছাতে হবে। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের দেশে যে পরিমাণ খুন খারাপি হত্যাকাণ্ড হয়, সেই দিকটা সামগ্রিকভাবে দেখলে এটা আইন শৃঙ্খলার একটা সংকট আছে, সমস্যা আছে। তো আমাদের পুলিশ খুব দক্ষ, আমাদের পুলিশ অনেক কিছু করতে পারে, কিন্তু তাকে রাজনৈতিক সদিচ্ছা তার সাথে যুক্ত হয়। যদি যুক্ত না হয় তাহলে আপনি খেয়াল করবেন যেটা হয়, যেটা তার আপনি খবরে পড়লেন যে সাঁওতালদের বাড়িতে আগুন দেয়। এখন কথা হলো, পুলিশ গিয়ে সাঁওতালদের বাড়িতে আগুন দেয় না তাকে অর্ডার না দিলে, এবং দুজনকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু তার সঙ্গে তো অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, তারা তো এমনি গিয়ে ওখানে তো আগুন দেওয়া দেখতে যায়নি। যখন আপনি পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহার করেন তখনই পুলিশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়। আর পুলিশে যখন আপনি রাজনৈতিক কারণে না করে বলেন যে দেশের শত্রুকে চিহ্নিত করেন, তখন তো পুলিশ ঠিকই পারে। তাহলে আমার মনে হয় সেই কারণে যে পুলিশকে একটু রাজনীতি মুক্তভাবে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে জনগণ খুবই সমর্থন করবে।
এবং আমরা নিজের অভিজ্ঞতা থেকে জানি যে পুলিশের দক্ষতা নিয়ে কারোর কোনো দুশ্চিন্তা নেই। যেটা আছে যে পুলিশকে কতটা দক্ষ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, পুলিশ কতটা দক্ষভাবে কাজ করতে পারছে, এবং পুলিশের যে সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো কতটা রয়েছে। জনগণের কিন্তু একটা দুশ্চিন্তা আছে, পুলিশ তাদের কাছ থেকে টাকা নেয়, পুলিশও নিশ্চয়ই এটা অস্বীকার করবে না। তো সেই বিষয়গুলো হচ্ছে কারণ পুলিশের যে সুবিধা অসুবিধা আছে সেটা হয়তো দেখা হচ্ছে না। তো গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীর আগুনের ঘটনাটি নিয়ে আজ বড় শিরোনামে রয়েছে। আপনি যেমন বলছিলেন 2 পুলিশ চিহ্নিত হওয়ার কথাটি আপনি বললেন, আদালতে প্রতিবেদনও দেওয়া হয়েছে। তো এই ঘটনাটি যদি আপনি আরেকটু বিশ্লেষণ করে বলেন যে এটি নিয়ে সত্যিকার অর্থে ব্যবস্থা নেওয়া এবং এই ধরনের এই দৃষ্টান্ত যেহেতু চিহ্নিত করা হয়েছে, বিচার প্রক্রিয়ার মধ্যে বিষয়টি গেছেন, পুলিশ সদস্যরা নিশ্চয়ই এর আওতায় পড়ছেন। এই ঘটনাটি একটি দৃষ্টান্ত হিসেবে থাকার সম্ভাবনা কতখানি যে এমন এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বা যারা সংখ্যালঘু তাদের উপরে নির্যাতনের ঘটনা বন্ধের ক্ষেত্রে? ধন্যবাদ। নির্যাতনের আমরা তো এখন কেবলমাত্র তাদের নামটা পেয়েছি, কিছুদিন আগেও নামটা পাওয়া যায়নি, তাদেরকে বদলি করা হয়েছে, এর বেশি করা হয়নি। অন্যান্য দেশে হলে তো, অন্যান্য দেশে না হলে আমাদের দেশে যেটা হওয়া উচিত ছিল তাদের তো তখনই অ্যারেস্ট করা উচিত ছিল। ওখানে যে যারা গেছে এটা কি পুলিশ জানে না, সরকার জানে না? অবশ্যই জানে। তো ওখানে যে 2 জন গেছে, কার অর্ডারে গেছে, কেন গেছে, কিভাবে গেছে, এটা বের করতে কতক্ষণ লাগে? বাংলাদেশের সরকারের এইসব কথায় কেউ চিরা ভিজবে না, এগুলো কেউ বিশ্বাস করবে না। একবার শোনা গিয়েছিল যে তাদের মুখ দেখা যাচ্ছিল না বলে, এগুলো কোনো কথা হতে পারে? একজনকে যদি চেনাই যেতে থাকে তাহলে অন্যদের মুখ দেখা যাবে না? বাংলাদেশে কি এত দুর্বল অবস্থা নাকি যে চেনা যাবে না? ওই এলাকায় কোন পুলিশ আছে, একজনকে ধরলেই তো সবার কথা বের হয়ে যায়। এইটাই হচ্ছে সদিচ্ছার অভাব। সরকারের ধারণা, যে কোনো সরকার যে যখন ক্ষমতায়, যে না পাবলিক হচ্ছে বোকাশোকা, এটা কিছু বোঝে তো না, যা একটা বুঝিয়ে দিলে এরা বুঝে যাবে, কিছুদিন পর ভুলে যাবে, এটাও ঠিক। কিন্তু এই মুহূর্তে গিয়ে সেটা তো একটা জাতির জন্য একটা অপমানজনক পরিস্থিতি হয়ে গেছে। আর আমাদের দেশে যারা সংখ্যালঘু এবং যারা দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের প্রতিরক্ষা করার দায়িত্ব আমাদের। যদি তারা প্রতিরক্ষা না পায় তাহলে অপমানটা, লজ্জাটা যাই বলেন সেটা আমাদের হওয়া উচিত। সে আমাদের লজ্জা অপমান থেকে নিজেদের রক্ষা করার জন্যই হলেও পুলিশদের শাস্তি হওয়া উচিত। আমরা কদিন ধরে দেখছি জাতীয় পাট দিবস গেল কিছুদিন আগে, তারপর পাট নিয়ে নানান কর্মসূচি হচ্ছে। পাট খাত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য এখানে শিরোনাম করা হয়েছে, সেটি হচ্ছে পাট খাত ধ্বংসের জন্য তিনি স্বাধীনতা বিরোধীদেরকে দায়ী করেছেন এবং বলেছেন যে পাটের সুদিন ফিরিয়ে আনার জন্য আবার এই সরকার কাজ করছে। এটা আবার রাজনৈতিক বক্তব্য। তিনি যেমন বলেন সবকিছু স্বাধীনতা বিরোধী পক্ষে, অর্থাৎ বিএনপি যদি জিজ্ঞেস করা হয় সবকিছুর জন্য আওয়ামী লীগ, এইটা কোনো সিরিয়াস বিষয় না। কথা হলো যে এই কার্যক্রমটা নেওয়া দরকার সেটা হচ্ছে কিনা। পাটের বিষয়টা গ্রামে কি করা হচ্ছে, যেখানে পাট ফল করা হয় সেখানে। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে পাটের তো ব্যবহারের নানা দিক আছে, সেই নানা দিকটা কিভাবে হচ্ছে সেটাই আমার মনে হয় আলোচনা করা উচিত। তো পাটের তো বিশেষ করে এখনকার দিনে যেখানে এনভায়রনমেন্টাল বিষয়গুলো অনেক বেশি আমাদের সচেতন, পরিবেশের বিষয়, সেখানে পাটের অবশ্যই একটা ভবিষ্যৎ আছে, কিন্তু আমরা তো ছেড়ে দিই। আমি নিজে জানি যে এটা বিএনপি সরকার করেছে, সেটা হলো অনেকগুলো পাট কল বন্ধ করেছে। সেগুলো এত দুরবস্থার মধ্যে ছিল যে সেগুলো সরকার বলেছে এবং আদমজি বন্ধ করে দিয়েছে। সেগুলো ঠিক কিনা এখন দেখা উচিত। সেগুলো বিশ্ব ব্যাংকের উপদেশে দেওয়া হয়েছিল, তাহলে বিশ্ব ব্যাংকেও জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি জন্য করেছিল। কিন্তু যেটা বড় বিষয় ছিল সেই সময় সেটা হচ্ছে দুর্নীতিটা বন্ধ করা উচিত। অনেকগুলো বিষয় যুক্ত হয়েই তো সংকটটা তৈরি হয়েছে। এটা তো কেবলমাত্র যে স্বাধীনতা বিরোধীরা পাট ধ্বংস করেছে তা তো না, এটা তো আমলাও তার সঙ্গে জড়িত, এটার মধ্যে বিশ্ব ব্যাংকও তার সঙ্গে জড়িত, এখানে যারা প্রশাসনের দায়িত্বে তার সঙ্গে জড়িত, সবাই মিলে পাট ধ্বংস করেছে। তো আমরা নির্বাচনী এক ধরনের আবহ দেখতে পাচ্ছি। আমরা সরকার দলীয় যারা, তাদেরও নানান বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি যে তার নির্বাচন নিয়ে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। বাইরে বিরোধী দলগুলো, জাতীয় পার্টির দিক থেকেও শোনা যাচ্ছে যে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, নতুন জোট করতে চাইছেন। বিএনপিও নির্বাচন নিয়ে কথা বলছে, নির্বাচন কেমন করে তারা দেখতে চান। তো সেদিক থেকে আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা দেখছি যে এর মধ্যে যে কিছু নির্বাচন হবে, 3টি নির্বাচন রয়েছে, এজন্য তারা কঠোর প্রস্তুতি নিচ্ছেন। খুব শুভ সংবাদ। নির্বাচন আমরা সবাই চাই, নির্বাচন কমিশনও চায়, সরকারও চায়, বিরোধী দলও চায়। তো সুষ্ঠু নির্বাচনটা হওয়া দরকার এবং এটা করার জন্য যা যা করার দরকার জনগণ কিন্তু হিসাব করবে। একটা জিনিস আমাদের দেশে যারা ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন, রাজনীতি যারা করেন, তাদের ধারণা হলো যে নির্বাচনটা তাদের বিষয়, তারা খুশি হলে জনগণ খুশি, তারা খুশি না হলে এটা তো না। সেই রকম অবস্থা এখন নেই।
তো সেই ক্ষেত্রে জনগণও একটা তৃতীয় ভূমিকায় থাকবে যে নির্বাচন ভালো হচ্ছে কিনা, তাদের বিচার বুদ্ধি সমস্ত কিছু ব্যবহার করে তারা দেখবেন যে এটা ভালো নির্বাচন। সেই পরীক্ষায় পাশ করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের এবং বাংলাদেশ সরকারের, সেটা জনগণের না। তো এর বাইরে আমরা যেমন দেখছিলাম, অন্য একটি সংবাদের মধ্যে দেখছিলাম যে বিএনপি নির্বাচনকালীন সরকারের ব্যাপারে তাদের যে অবস্থান ছিল সেদিক থেকে তারা আগের অবস্থান থেকে তারা সরে আসছে। গুড, খুব ভালো কথা। বিএনপির একটা বোঝা উচিত যে আগামী নির্বাচনে বিএনপি জিততে পারবে কিনা সেটা বিষয় না। বিএনপি রাজনীতি হিসেবে টিকতে হলে আগামী নির্বাচনে তাকে থাকতে হবে, এবং বিরোধী দলের নেতা হিসেবেও যদি তাকে থাকতে হয় সেটাও তার কাম্য। এবং এবারে নির্বাচনে দেখুন দুইটাতে তো বিএনপি জিতেছে, তার মানে পরিস্থিতি আছে, পরিবেশ আছে। তো তাহলে বিএনপি সেটা গ্রহণ করা উচিত। বিএনপিকে যে আগামী নির্বাচনে আমাকে যেতে হবে সেই ভুলটা তো আর বিএনপি যদি করে ভয় যে না আমি যাব না, বিএনপির নেতৃবৃন্দ যেসব কথা বলে যে আমাদের ছাড়া চলবে না, আমাদেরকে ছাড়া চলে, এগুলো বিএনপিকে একটা হাস্যকর পরিস্থিতির মধ্যে নিয়ে যায়। যত খারাপই হোক অবস্থা, আমি ধরে নিলাম যে অবস্থা খারাপ, আমিও মনে করি যে এটা খুব যে একটা নির্বাচনের জন্য খুব ভালো একটা হাওয়া বইছে তা না, বা এরকম সঠিক নির্বাচন হবে তাও না। নারায়ণগঞ্জের মতো নির্বাচনের যতদূর কাছে যাওয়া যায় সেটাই আমাদের কাম্য হওয়া উচিত। তো সেটা করার জন্য যেটা করা দরকার, সেটা বিএনপিকে তো মাঠে থাকতে হবে। নির্বাচন করব না এটা কথা বলে তো আর নির্বাচনের উপরে কথা বলার অধিকারটা তারা হারায়। শিরোনাম রয়েছে হকার আন্দোলনের নেপথ্যে 1000 কোটি টাকার চাঁদা, এবং বলা হচ্ছে যে যারা নেতা, এই আন্দোলনের যারা নেতা তাদের দোকান নেই, এমন কথা বলা হচ্ছে। 4 স্তরে টাকা ভাগ হয়, এবং পুনর্বাসনে বাধা, হকারদের পুনর্বাসনের জন্য যে কথাগুলো বলা হচ্ছিল ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই প্রক্রিয়াতেও বাধা হয়ে দাঁড়ানো হচ্ছে নেতারা, যারা তাদের আন্দোলনের নেতৃত্ব। এই নেতারা এতদিন টিকলো কি করে, এটা সরকার জানে না? এই নেতাদেরকে ব্যবহার করা হয় বিভিন্ন সময় রাজনৈতিক কারণে। এগুলো বলে লাভ নেই। আমি ক্লাসেও তো এদের বিষয়ে পড়াচ্ছি, সেখানে একটা পরিষ্কার, এটা সবাই টাকা খায়। বাংলাদেশে ইয়াবা ব্যবসা কি শুধুমাত্র ওই রাস্তার যে ইয়াবা বিক্রি করে সে করে? এটা একেবারে ওপর পর্যন্ত যায়। তো তাহলে যে এখানে ইয়াবা ব্যবসাটা একটা খুব মৌলিক একটা বিষয়, কারণ কতটা গভীরে গেলে 50 লক্ষ মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে বিভিন্ন স্তরে। তো এখানে স্তরে হবে না কেন? আপনি চাঁদাবাজি, আমি সেদিন গতকালই আমি যখন একটা স্টেশনে, টেলিভিশন স্টেশনে জানছিলাম, ওইখানে দেখলাম বেআইনি ভাবে চাঁদা আদায় করছে ওখানকার স্থানীয় মানুষরা। এটা তো আর গুন্ডা বদমাশ কেউ করছে না, একেবারে তারা স্থানীয় মানুষ। বাংলাদেশে চাঁদাবাজি করে সংসার চালানো, এটা তো দীর্ঘ একটা সবচেয়ে বড় সেক্টরে পরিণত হয়েছে। তো এটাকে বন্ধ না করে ওই হকারদের পিছনে লাগার তো কোনো মানে হয়? আর যদি হয় তো তাহলে তো ধরা উচিত, তারা তো ধরছে না, ব্যবস্থা করা উচিত। কারণ এই যে হকারগুলো উচ্ছেদ হচ্ছে, যাদের রুটি রুজিতে যাচ্ছে, তারা কোন জায়গায় যাবে? সবচেয়ে সহজে কোন ব্যবসায় তারা যাবে? তারা যাবে হলো ড্রাগ ব্যবসায়। তো আপনি একদিকে বলবেন ড্রাগ ব্যবসা খারাপ, আর একদিকে সেখানে এমপি থেকে আরম্ভ করে পুলিশ সবাই জড়িত হবে ড্রাগ ব্যবসায়, আর আরো নতুন নতুন লোক তৈরি করবেন। তো আপনার ড্রাগ ব্যবসা বন্ধ হবে কি করে? আপনার ড্রাগ ব্যবসা আরো বেশি করে চলবে। আপনি সবার আইনসঙ্গত, আধা আইন, ইনফর্মাল রুজির ব্যবস্থা করুন, তাহলে হবে। তা না হয় মানুষের যেভাবে সম্ভব সেভাবে রুজি করবে। আপনি এই কথা বলতে বলতে এক পর্যায়ে মাদক ব্যবসার কথাটি বলছিলেন। মাদক ব্যবসা নিয়ে, মাদকের ভয়াবহতা নিয়ে আমরা কয়েকদিন ধরেই বিভিন্ন রকম সংবাদ শিরোনাম দেখেছি, আজও এখানে রয়েছে। যেমন ইয়াবার কথা এতদিন শোনা যাচ্ছিল, এরপর আরো ভয়াবহ মাদকের আসক্তি বাড়ছে, ব্যবসা বাড়ছে, সেরকম সংবাদ শিরোনাম রয়েছে এই সংবাদপত্রে। বাংলাদেশ অবজারভার যে স্টোরিটা করেছিল, তাতে যাদের নাম এসেছিল তাদের তো সাধারণ মানুষের নাম আসেনি, তাদের এমপিদেরই এবং রাজনৈতিক নেতৃবর্গের নাম এসেছিল। ঢাকা শহরের যত ব্যবসা হয় এখানে তো সাধারণ মানুষের নাম আসে না, এটা নেতৃবর্গের নাম আসে। ড্রাগ ব্যবসা কোনোদিন এককভাবে করা যায় না, এটা উপর তলা যেমন থাকে, এটা নিচের তলা চেমে থাকে। এটা তো একটা ব্যবসা, এটা তো একটা 2 নম্বরই ব্যবসা হোক, তা সারা পৃথিবীতে ড্রাগ ব্যবসা হচ্ছে অন্যতম বৃহৎ ব্যবসা। তো সেই ক্ষেত্রে সরকার যদি বলেন যে এটা কত খারাপ, গণমাধ্যম বলে এটা খারাপ, কিচ্ছু এসে যায় না। আপনি এর মধ্যে আপনার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে আপনার বর্ডারে বিভিন্ন সংগঠন রয়েছে, মায়ানমারের সংগঠন, বাংলাদেশের সংগঠন, যারা এটার সঙ্গে জড়িত। আপনি কক্সবাজারে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে ড্রাগ ব্যবসাটা কতটা ব্যাপক। সেখানে আওয়ামী লীগের এমপিদের নামও তো এসছে। কিছু আপনি কি ভূমিকা নিচ্ছেন না, খামাখা ড্রাগ ব্যবসা কত ভয়াবহ কথা বলে কি লাভ? বরং ড্রাগ ব্যবসাটা আমার মনে হয় যে অবস্থায় যাচ্ছে, তাতে মানুষ তো ধরে নিয়েছে যে ড্রাগ ব্যবসা থেকে মুক্তি পাওয়া যাবে না।
কারণ আপনি গরিব মানুষের যদি রুজি না করতে পারেন তো ও কেন ড্রাগ ব্যবসা করবে না? দায়িত্বটা তো সরকারের, দায়িত্বটা তো যার ক্ষমতায় আছে সে এখন ক্ষমতায় থাকুক, আগামীতে ক্ষমতায় থাকুক, দায়িত্ব তো আপনার এই অর্থনীতির। আপনার অর্থনীতি যদি সুযোগ না করে দেয় এই ধরনের ব্যবসা হতে বাধ্য। যেমন দৈনিক ইত্তেফাকের শিরোনামটিও রয়েছে, কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ফেনী সীমান্তে 200-র বেশি পয়েন্ট দিয়ে মাদক ঢুকছে, এরকম শিরোনাম। তো এর বাইরে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম যেটি আমরা প্রথমে দেখেছিলাম, আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে ফেনী সীমান্তে মাদক বিরোধী অভিযানের সময়, এবং ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। সেই নিহত আনসার সদস্যের মৃতদেহ আবার হামলাকারীরা বিএসএফ এর হাতে তুলে দিয়েছিল, যেটি পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে। এটা তো আরো বাড়বে, কারণ আপনি যখনই একজনকে একটা পেশার সঙ্গে যুক্ত করে ফেলছেন, একটা ব্যবসার সঙ্গে যুক্ত করছেন যেটার যথেষ্ট লাভ, তারপর তাকে বলবেন যে আমি তোমাকে ব্যবসা করতে দেবো না বা চাপ দেবো, তাহলে তো এই ধরনের সংঘর্ষ হতে বাধ্য। আর এই ধরনের লোক দেখানো অভিযানের কোনো মানে হয় না। যদি হতো তাহলে 50 লক্ষ মানুষ কিভাবে যুক্ত হয় একটা ব্যবসার সাথে? তো যেখানে 50 লক্ষ হলে তো আপনার জনগোষ্ঠীর প্রায় একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ এর সঙ্গে জড়িত। 50 লক্ষ খেলার কথা না, তার মানে কতগুলো পরিবার তার সঙ্গে জড়িত। এই ব্যবসা সহজে উঠছে না, আপনি এই ব্যবসাটা করতে দিচ্ছেন, কারণ আপনি জানেন যে আপনি তাদের অন্যান্য রুজি করার মতো অবস্থা তৈরি করতে পারছেন না। আমাদের দেশের মাদক ব্যবসাটা হচ্ছে আমাদের অর্থনৈতিক কাঠামোর দুর্বলতার সূচক। এখানে শিরোনাম রয়েছে, প্রভাবশালীদের ঋণের টাকা চাওয়ার সাহস নেই ব্যাংকের, যেটি বলা হচ্ছে সুবিধাভোগী বড় কোম্পানি বড় গ্রুপগুলোর মার্চ প্রান্তিকে খেলাপি হওয়ার আশঙ্কা। সব বছরই সারাক্ষণে কোনো প্রান্তিক লাগে না, খেলাপি আছে। তাহলে সরকার কি তাদের চাইলে টাকাটা তুলতে পারে না? পারে না, আমার ধারণা পারে না। পারলে তো নিশ্চয়ই করতো সরকার। এমন একটা অবস্থা যদি হয়ে যায় যে আপনার যে টাকাগুলো আপনি লোন দিচ্ছেন সেটা আপনারই টাকা, আপনার জামানতের টাকা, সেটা আপনি ফেরত আনতে পারেন না এবং ফেরত আনার ব্যাপারে আপনার কোনো আগ্রহ নেই, তাহলে আপনি কি, এইটা তো আর অর্থনৈতিক ব্যবস্থা না। তাহলে সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি যদি ঠিক করার যোগ্যতা না থাকে তাহলে ধরে নিতে হবে এই ব্যবস্থাটা আপনার সরকারের চেয়ে সবল, অথবা সরকারের এটাই সহমত আছে। তো এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, আপনি তো বলতে পারেন না যে আপনার অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় সবল, আপনি সারাক্ষণ উন্নতির কথা বলছেন কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামোকে সবল করতে পারছেন না, তাহলে এটা তো উন্নতিও তো তাহলে সীমাবদ্ধ হতে বাধ্য। মানে এই কথাটি কেমন যে সাহস নেই ব্যাংকের, প্রভাবশালীদের টাকা চাওয়ার সাহস নেই, মানে যে ব্যাংক টাকা দিচ্ছে টাকাটা সাহস নেই, এটা তো সবসময় শুনছি আমরা। আমাদের দেশে যারা বলা হচ্ছে, যাদেরকে একসময় বলা হতো ঋণ সন্ত্রাসী, এই ঋণ সন্ত্রাসী কারা? তাদের সাহস আছে, তারা তো ব্যাংকের মালিক, তারা ব্যাংকের মালিক। বেসিক ব্যাংকের যে নেতা তার সম্পর্কে তো প্রধানমন্ত্রী পর্যন্ত, এই অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন আমরা তার সঙ্গে ওরকম ভাবে করতে পারি। তো আপনি একটা পুরো একটা জাল তৈরি করেছেন যেখানে আপনারই ক্ষমতা নেই, যে ঋণ খেলাপি তার ক্ষমতা আপনার চেয়ে বেশি। আপনি যদি একটা ঋণ খেলাপি হয়, সে যদি 5 কোটি টাকা বড়সড় কাউকে দিয়ে দেয়, আপনি তার কাছ থেকে টাকা আদায় করতে পারবেন? 50 কোটি টাকা আপনি নিয়ে ভেবেই নিচ্ছেন যে আপনাকে এরকম 10 কোটি টাকা খরচ করলে আপনি আর 40 কোটি টাকা ফেরত দিতে হবে। এই হিসেব যখন আপনার এখানে প্রতিষ্ঠিত, আপনি কিভাবে টাকা ফেরত পাবেন? অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন আশা করি। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি।